ফিরলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একই দিনে ষোড়শ সংশোধনী কেন অবৈধ নয় এই নিয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছে এবং বেগম জিয়া সময়ের আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে করা দুদকের দুটি দুর্নীতি মামলা সাক্ষ্য গ্রহণ করার জন্য নতুন তারিখ ঠিক করে দিয়েছে আদালত। সেটা বেগম জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আপনি নিশ্চয়ই খুব ভালো করে অবগত আছেন। সে আপনারা যত কথাই বলেন, আদালতই আমাদের সর্বশেষ ভরসার জায়গা এবং এই সরকারের সময় আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এই প্রপোজটি সম্পর্কে আপনি কি করবেন? মোটেও না, আপনি আমি মোটেও বিশ্বাস করি না। বিকজ আমি নিজে প্র্যাকটিসিং লয়ার। বেগম খালেদা জিয়ার মামলাটার সম্বন্ধে যে আদালতে গিয়েছে, যে আদালত সময় দিয়েছে 24 তারিখ পর্যন্ত, সে আদালতে বেগম খালেদা জিয়ার উপস্থিত ছিলেন এবং 19 মার্চ মামলাটা যে সাধারণ মামলাটা হতো না, দুদককে দিয়ে সরকার বেগম খালেদা জিয়াকে চাপ সৃষ্টি করার জন্য মূলত মামলা করেছে। এই মামলার কোনো আইনগত ভিত্তি নেই, আমি নিজের লয়ারের সামনে যা বলতে চাই। এবং দুইটা মামলাতেই আপনি একজনকে ইমপিড করতে হলে তার কোনো ইনভলভমেন্ট দেখাতে হবে। বেগম একটা দুদক দিয়ে ইনভেস্টিগেশন করে যে চার্জশিট দিয়েছে বা জব্দ তালিকা করেছে, কোথাও বেগম খালেদার স্বাক্ষর নাই এবং একটা কোনো ডকুমেন্ট সিজ করতে পারে না, জব্দ করেনি যেখানে মধ্যে বেগম খালেদার নির্দেশ সই করা হয়েছে। আর 19 মার্চ মানে এটা বাংলাদেশের ইতিহাসে, বিচারের ইতিহাসে একটা কলঙ্ক আমি বলবো। আমি নিজেও সেদিন ছিলাম, অনেক সিনিয়র আইনজীবীরা ছিল সেখানে। বেগম খালেদার উপস্থিতিতেই উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি একটা বিশাল রাজনৈতিক দলের চেয়ারপারসন এবং সাংবাদিকরা ছিল, ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ছিল সেখানে। চার্জ হিয়ারিংয়ের জন্য আমরা সময় চাইলাম, বেগম খালেদার পক্ষে সময় দিল না, রিজেক্ট করলো। পরবর্তী বললাম না, আমরা 249 অব্যাহতি দরখাস্ত মুভ করবো। যার সাহেব নেমে গেলেন, 10-15 মিনিট পরে নেমে গেলেন। আপনি যদি একটু বিস্তারিত বলতেন, কারণ হচ্ছে যে আমি সেখানে, আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন, আমি তার সাথে মোবাইল ফোনে সংযুক্ত ছিলাম, আমি নিজের কানে শুনেছি কিভাবে ওই দিন আদালতে কি ধরনের স্লোগান দেওয়া হয়েছে এবং প্রকারান্তরে আমি বলবো যে ওইখানে যারা বিচারক ছিলেন তাদেরকে কিছুটা গালাগালিও করা হয়েছে। খবর ভাই, মানে আমি নিজের কানে শুনেছি। আমরা থামিয়েছি, আপনি থামিয়েছেন, আমরা থামিয়েছি, কিন্তু কি বিচারকের এটা কোনো এজলাসে বসার সুযোগ ছিল? বোকাস জিনিস এটা। কি হইছে আপনারা আমি বলবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। জি, সেদিন কোনো চার্জ হিয়ারিং হয়নি কোর্টের মধ্যে, কোনো চার্জ হিয়ারিং হয়নি। বেগম এমনকি আমাদের বলার সুযোগ দেন এবং পরে 2 ঘন্টা পরে 1 মিনিটের জন্য আসছে, এসে বললাম না আমরা অবৈধ দরখাস্তটা আমরা প্লেস করতে চাই। আমি বলেছি আই প্লেস, বলছে আমি একটু পরে আসি। 1 মিনিট পরে নেমে গেলেন। নেমে যাওয়ার পর বেগম খালেদা কোর্টে বসে আছে। আবার 1 ঘন্টা পরে এসে আদালতের পেশকার আরিফ এসে বলে যে চার্জ হিয়ারিং হয়ে গেছে, বেগম আপনার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে গেছে। বেগম খালেদা বললেন আমাদের জিজ্ঞাসা করলেন না, দোষী নির্দোষী। এই যদি হয়, জি, আপনি বলতে চান যে বাংলাদেশে আদালত আসলে অনেক, আমি ছিলাম তো, এবং আমরা এফিডেভিট করে ঢাকা বারের লয়ার এফিডেভিট করে বলেছি কি ঘটনা ঘটেছে, সব ওখানকার উপস্থিত লয়ার। না, সেটি ঠিকই আছে যে এরকম কিছু হয়, কোনো চার্জ ফ্রেম হয়। আইন মন্ত্রণালয় থেকে আজকে আমরা বিচার বিভাগের পৃথকীকরণ 7 বছর পরও আইন মন্ত্রণালয় থেকে বিচার ওখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওখানে পদোন্নতি, ডিসিপ্লিনারি অ্যাকশন, ট্রান্সফার সবই আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এবং আইন মন্ত্রণালয় প্রধান বিচারপতির পরামর্শ এবং প্রধান বিচারপতির অনুমোদন লাগে পদোন্নতি এবং এর ক্ষেত্রে। প্রধানমন্ত্রী কারণ ওখানে পাঠিয়ে দিতে পারে না, তারা ওকে ধরে রাখছে না। ওর তো সচিবালয় নাই। কেন সচিবালয় করেনি? ওর তো সচিবালয় 7 বছরে কেন সচিবালয় করেনি? 7 বছর করেনি কেন? নিয়ন্ত্রণ বাড়ি চলে যাবে, স্বাধীনভাবে কাজ করবে জন্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। আসেন আমাদের, আপনি জানেন বলতে চাই না, সুপ্রিম কোর্টে নিজে প্র্যাকটিস করি, বারবার প্রশ্ন উঠেছে দলীয় বিচারপতি নিয়োগ করেন না, যোগ্য বিচারপতি নিয়োগ করেন, ইভেন আওয়ামী লীগ সমর্থিত যোগ্য বিচারপতি নিয়োগ করেন। আপনার দলীয় বিচারপতি যাদের যোগ্যতা নাই তাদেরকে করেন না আপনি। আজ পর্যন্ত আপনার বিচারক নিয়োগের নীতিমালা কি কি যোগ্য থাকা থাকতে হবে এ পর্যন্ত আইন করা হয়নি, কিন্তু বিচার অপসারণের আইন হয়ে গেছে। কিন্তু বিচারক দিস ইজ নিয়ন্ত্রণ। আমার মনে হয় যে আপনি কিরকম ফিল করেন যে আজকে কি হলো? আপনার আগে ছিল মাদ্রাসা মামলাতে সেপারেশন জুডিশিয়ারি, অর্থাৎ এক্সিকিউটিভ থেকে আমলাদের থেকে জুডিশিয়ারি সেপারেট করার কথা ছিল, সেটা হলো না, সেটা মাঝামাঝি পর্যায়ে হলো। এখন আবার পার্লামেন্টের এই যে পলক সাহেবরা, বিচারকরা ওদের নিয়োগ বা অপসারণ সব ব্যবস্থা করবে, ওটার আমলাদের নিয়ন্ত্রণ রয়ে গেল। এখন হাইকোর্টের বিচারপতিদের, রাজনীতিতে এমপি সাহেবদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, রাজনীতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো। এটা বিচার কিভাবে পাবেন আপনি? খোকন ভাই, আমি আসছি আপনার কাছে। আমি একটু পলক ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি ফিল করেন যে আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যে সম্পর্কটা, যে বিচার বিভাগ এখনো অধীনস্থ আছে, এরকম আপনি ফিল করেন?
না, আমি এরকম ফিল করি না। কারণটা হচ্ছে যে খোকন ভাই একজন অভিজ্ঞ আইনজীবী, উনি আইনজীবী সমিতি সুপ্রিম কোর্টের সাধারণ সম্পাদক এবং উনি একজন বার অ্যাট ল করে এসছেন। তো ওনার কাছ থেকে আমরা যৌক্তিক আইনগত ব্যাখ্যা আশা করি। কিন্তু প্রথমত উনি যেটা ব্যাখ্যা দিচ্ছেন যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন এগুলো আইন মন্ত্রণালয় থেকে হয়, যেটা একদমই সত্যি না, যেটা প্রধান বিচারপতি নিজে করে। আইন মন্ত্রণালয় সাচিবিক দায়িত্ব পালন করে না। সাচিবিক দায়িত্ব পালন করা আর আপনার সিদ্ধান্ত প্রদান করা দুইটা একেবারে ভিন্ন বিষয়। এটা আশা করি যে আপনি এটা উপলব্ধি করবেন। এবং এটা তো আমাদের এখানে তো অনেক দর্শক শুনছেন, অনেক আইনজীবী আছেন, এটা প্রধান বিচারপতির দপ্তর থেকেই হয়। সাচিবিক দায়িত্ব আইন মন্ত্রণালয় করতে পারে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে যেই জনগণের শক্তির কথা বলছেন, যেই ন্যায়ের শাসনের কথা বলছেন, তো আপনারা সেই জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলেই পৃথিবীর ইতিহাসে বিরল যে একটা বিরোধী দলের জনপ্রিয়তা কমে, সেটা বাংলাদেশে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেটা যে 5ই জানুয়ারির পরে তারা কোনো আন্দোলনে আসেননি, শুধুমাত্র জনগণের সাথে বিচ্ছিন্ন অবস্থা খেয়াল করেছেন যে কোন ভাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি কোনো ধরনের পুলিশি নিপীড়ন না চালানো হয় তাহলে একদিন এরকম একটি সময় পাওয়া গেল। আপনি একটা সরকারের কাছ থেকে, একটা গণমুখী সরকারের কাছ থেকে আশা করবেন যে এই দেশের 16 কোটি মানুষকে আমরা বিএনপি জামাতের মতো সন্ত্রাসী একটা রাজনৈতিক দলের কাছে আমরা একেবারে নিরাপত্তাহীন অবস্থা ছেড়ে দেব? আমরা যেই উদাহরণ আমরা দেখেছি 2012 সাল 13 সালে, সেই উদাহরণের পরে কিভাবে একটা সরকার, একটা গণতান্ত্রিক সরকার, একটা গণমুখী সরকার কিভাবে বিএনপি জামাত ইসলামের মতো একটা সন্ত্রাসী বাহিনীর কাছে দেশের মানুষকে ছেড়ে দেবে? আমরা দেখেছি যে তারা শুধুমাত্র সরকার না, প্রশাসন না, রাজনৈতিক দল না, সাধারণ মানুষকে যেভাবে পুড়িয়ে মেরেছে, যার কারণে 5ই জানুয়ারি নির্বাচনের পর বিএনপি আজকে রাজনৈতিকভাবে এতই বেশি অসহায় বোধ করছে, যে কারণে তাদের আজকে অনির্দিষ্টকালের জন্য কোনো কাউন্সিল নাই, তাদের অনির্দিষ্টকালের জন্য ভারপ্রাপ্ত মহাসচিব, তাদের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংগঠনিক কোনো ধরনের কোনো নিয়মতান্ত্রিক ব্যবস্থা নাই। তারা কিভাবে একটা দেশের সরকারের দায়িত্ব পালন করবে? তারা কিভাবে জনগণের দায়িত্ব নেবে, যেখানে নিজের দলের নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক কোনো অবস্থান নাই, সাংগঠনিক কোনো ধারাবাহিকতা নাই? সেই দলের কাছ থেকে আমরা দেশের মানুষ কি আশা করতে পারি? আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে আইনের কথা বলছেন, আজকে যে ন্যায় শাসনের কথা বলছেন, আপনি বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা ফেস করার কথা বলছেন, আপনাদের যদি এইটাই মনে হয়ে থাকে যে এই মামলার মধ্যে আইনগত কোনো ভিত্তিই নাই, তাহলে আপনারা কেন বিচার আপনারা ফেস করছেন না? আপনাদের দুর্বলতা কোথায়? যদি এই মামলার মধ্যে কিছুই না থাকে, না এই মামলা তো আমরা করি নাই। প্রথম কথা হচ্ছে আমরা তো মামলাটা করি নাই। কিন্তু পলক ভাই একটি কথা তো সত্য, এই আত্মবিশ্বাস থাকে, পলক ভাই এই কথা তো কেন মুখোমুখি হচ্ছেন? পলক ভাই এই কথা তো সত্য যে একই ধরনের মামলা যখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে করা হয়েছে, সেইটাও তো কোয়াশমেন্ট করা হয়েছে এবং দেখা গেছে এই মামলাগুলির মধ্যে কোনো রকম কোনো বেজ নাই। তাহলে এই মামলাগুলির ক্ষেত্রেও কি সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, উনি একটা ছাড় পাওয়া উচিত না? ওনাকে বারবার আদালতে ডাকা হচ্ছে। আসলে দেখুন, এটা কি এরকম ব্যাপার যে এটা সরকার ছাড় দেবে কি ছাড় দেবে না, এটা তো আইনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা বিচারের ব্যাপার। আমার কথাটা হচ্ছে এইরকম রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে অনেক রাজনৈতিক নেতাদেরকে কিন্তু আইন আদালত কিন্তু মুখোমুখি হতে হয়েছে। যদি সেই মামলার মধ্যে তেমন কিছু নাই থেকে থাকে, তাহলে তারা বিচারে কেন ভয় পান? প্রত্যেকটা হাজিরার ডেটে কেন হরতাল আহ্বান করা হয়? হয় বিএনপি আহ্বান করে, নাহলে জামাতে ইসলামকে দিয়ে আহ্বান করানো হয়। এবং কোর্টের মধ্যে গত যে 19শে মার্চ, ঐতিহাসিক 19শে মার্চের কথা বললেন খোকন ভাই, সেই দিন কি হয়েছে সেটা আপনি নিজে কানেও শুনেছেন, আমরাও ভিডিও ফুটেজ দেখেছি এবং সংবাদ ভিডিও ক্যামেরা ছিল না, কিন্তু আমরা সেই তথ্যগুলো জেনেছি। আপনি নিজে সাক্ষ্য দিলেন, না আমি শুনেছি, আপনি শুনেছেন টেলিফোনে যে সেখানে কি ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, কি ধরনের অবস্থা তৈরি করা হয়েছে। আবার উল্টা বিচারককেই দায়ী করা হচ্ছে যে উনি কেন কোর্টে বসলেন না, উনি কেন 1 মিনিট পরে চলে গেলেন। তাহলে এই যে অবস্থা সৃষ্টি করা হচ্ছে, কোথাও তারা কোনো নিয়মতান্ত্রিক ব্যবস্থা, কোনো আইনগত ব্যবস্থার প্রতি তারা আস্থাশীল না, বিশ্বাসী না। একটা রাজনৈতিক দলের কাছ থেকে তো আমরা এই ধরনের আচরণ আশা করতে পারি। আমার মনে হয় যে খোকন ভাই নিয়ে আরো একটু বলবেন। খোকন ভাই, আমি আরেকটি উদাহরণ দিই যে আমি আজকে যে টকশোটের কথা বলছিলাম, যে সময় টিভিতে যে সম্পাদকীয় হচ্ছিল, সেখানে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ বলছিলেন যে এই সময়ে আসলে মানুষজন কি চায় সেটা জানার জন্য একটি গণভোট দেওয়া যেতে পারে। সেই গণভোট দেওয়ার সাহস থাকলেও আপনি ওই বক্তব্যের সাথে একমত করেন? কারণ আমাদের একজন দর্শক বা কয়েকজন দর্শক একই কথা বলছেন যে আমরা বিশেষ করে মামুন, উনার কথা আমরা দেখতে পাচ্ছি যে উনি গণভোট দেখতে চান, যে আসলে কি কি হচ্ছে সে সম্পর্কে আপনার বক্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।